মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার।
এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় ক্যাপসিকামের বিশেষ ক্ষতিকারক রোগ এবং তার প্রতিকার। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন উত্তম কুমার রায়চৌধুরী, প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমরা ক্যাপসিকাম নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, তো ক্যাপসিকামের আমরা নানান ধরনের রোগ এবং তার উপসর্গ দেখে থাকি আর কি। হ্যাঁ, প্রথমেই একটু আপনার থেকে জানতে চাইবো যে ক্যাপসিকামের যে গাছ, সেই গাছে দেখা যাচ্ছে যে কচি ডগা ও ওপরের পাতা শুকিয়ে যাচ্ছে, অনেক সময় ফলন কমে যাচ্ছে। হ্যাঁ, এটা কি ধরনের সমস্যা? এটা একটা রোগ। এই ধরনের অনেক রোগ আমরা মাঠে দেখতে পাই, যেটা আমাদের কৃষক ভাইরা সবসময় হয়তো চিনতে পারেন না। তো এই রোগটাকে ইংরেজিতে বলে অ্যানথ্রাকনোজ। আচ্ছা, এবার মেইন যেটা আমার বোঝার, যেটা আপনি নিজে বললেন যে ডগা, পাতা, অনেক সময় ফলও পচে যায়, তো এর ফলে অনেক ফলনও নষ্ট হয়। হ্যাঁ, তো এই রোগটার ক্ষেত্রে আমরা 3টে ভাগ করি। আচ্ছা, একটা ভাগে যেটা ওই যে অ্যানথ্রাকনোজ বললাম, তার আমি লক্ষণগুলো বলবো। আর একটা ভাগে বলবো
সেই যে পাতা বা ডগা শুকিয়ে যায় সেটাকে বলবো। আর একটা হলো ফল পচন। এই তিনটে ভাগ করলে আমরা এই রোগটাকে একটা রোগ হিসেবে দেখি, কারণ এর জীবাণু একটাই, সেটা হলো কোলেটোট্রিকাম বলে একটা জীবাণু আছে, এবং জীবাণু বলতে মেইনলি ছত্রাক এটা। আচ্ছা। তো অ্যানথ্রাকনোজ যেটা বললাম প্রথমে, তার ক্ষেত্রে কি হয়, পাতায় গাঢ় বাদামি গোলাকার ছোট ছোট দাগ হয়, যেটা পেনের মাথার ডট যদি আমি কাগজে ফেলি সেই ধরনের দেখা যায়, যেটা সাধারণত আমরা মাঠে দূর থেকে বুঝতে পারি না। এবার এটা যত দিন যাবে, যত গাছের দুর্বলতা থাকবে, সেই অনুযায়ী ছত্রাক কিন্তু আক্রমণ বাড়াবে। এখানে আক্রমণ বাড়বে যদি গাছ দুর্বল হয়। যদি গাছ সুস্থ বা সবল হয় তাহলে কিন্তু সেই দাগগুলো খুব বাড়বে না। আচ্ছা। এবার এই দাগগুলো যত বাড়বে, আস্তে আস্তে বেশ কিছু দাগ বড় হতে হতে একটা জায়গায় মিশে গিয়ে পাতাটাকে পুরো ঝলসে দেয়, এবং তার ফলে অনেক সময় পাতা ঝরে যায়। আমরা জানি পাতা ঝরে গেলে সাধারণত খাদ্যের ঘাটতি পড়ে গাছে। আমরা তো রান্নাঘর বলে থাকি। আমরা পাতাটাকে রান্নাঘর বলি, সূর্যালোক থেকে নেয় আর শেকড় দিয়ে যে খাদ্যটা যায়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি পাতা ঝরে গেলে আমাদের যা কাঙ্ক্ষিত ফলন সেটা কিন্তু অনেকাংশে কমে যায়। আচ্ছা। এছাড়া দেখবেন একদম কচি ডগা বা পাতা আস্তে আস্তে শুকিয়ে যায়, এবং শুকিয়ে এটা এমনভাবে যে নিচের দিকে নামতে শুরু করে, এবং যদি আক্রমণ মারাত্মক বা প্রকোপ হয় তাহলে কিন্তু দেখা যাবে যে উপরে কিছু ডালপালা রয়ে গেছে, তাতে কোনো পাতা নেই, সেখানে শুকনো কাঠের বা খড়ের মতো রং থাকবে। এবার এটা একটা দিক যে ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামে। আর আক্রান্ত জায়গায় আমরা দেখেছি যে কিছু ছোট ছোট কালো দাগ। তাছাড়া এই গাছে ফুল বা ফল হয় কিন্তু ফলন কমে যায়। এই ফুলগুলো খুব পুষ্ট হয় না, তার থেকে যার জন্য ফলও পুষ্ট হয় না, কারণ ওর মধ্যে অলরেডি ছত্রাক ঢুকে গেছে। তো সেক্ষেত্রে আমরা ওই জিনিসগুলো থেকে ফলন কম পাই। আর 3 নম্বর যেটা পয়েন্ট বলছিলাম সেটা হলো ফলের মধ্যেও ছোট ছোট কালো দাগ দেখা যায়। আচ্ছা। এই দাগগুলো বড় হলে আস্তে আস্তে ডিম্বাকৃতি বা লম্বাকৃতি দাগ হয়, যেটা পাতায় কিন্তু গোলাকৃতি ছিল। এটা লম্বা হওয়ার কারণ, যেহেতু লঙ্কা জিনিসটাই লম্বা আমাদের দেখেছি, সেই জন্য দাগটাও কিন্তু লম্বা অনুযায়ী হয়, এবং দাগগুলো ডিম্বাকৃতি এই ধরনেরই শেপ নেয়। ক্যাপসিকামের লম্বালম্বি গা বরাবর হয়ে থাকে। গা বরাবর, হ্যাঁ। এবার যে দাগগুলো আমরা দেখতে পাই তার মধ্যে যদি একটু লক্ষ্য করি, ভেতর ঠিক একদম মাঝখানে দেখা যায় একটু বসে গেছে, সেটা একটা লক্ষণীয় বিষয়। এবং ওই দাগগুলোর মধ্যে একটা গোলাপি ছত্রাকের অংশ দেখা যায়, যেটা বেরিয়ে আসে। যেহেতু খুব ছোট আমরা দেখতে পাই না, যেহেতু একসঙ্গে থাকে, সেই ছত্রাকগুলোকে আমরা হালকা করে হলেও দেখতে পাই। আর আক্রমণ যদি বেড়ে যায় তাহলে ফলের দাগগুলো আস্তে আস্তে শুকিয়ে খড়ের মতো হয়ে যায়। আচ্ছা। এবং ওই ফল বাজারে বিক্রি হয় না। এবং ফলটা যদি আক্রমণ যত বাড়বে তাতে কি হবে, ফল ঝরে যাবে, ফলন প্রচণ্ডভাবে মার খাবে। সুতরাং এটা একটা আমাদের বড় সমস্যা। এবং এই ফলে আক্রমণের ফলে কি হয়, এই জীবাণুগুলো বীজের মধ্যেও ঢুকে যায় এবং বীজটাকেও নষ্ট করে দেয়। যার জন্য আমরা বলি পরবর্তী ফসল যদি কখনো লাগান তখন কিন্তু এই বীজ ব্যবহার করবেন না অসুস্থ গাছ থেকে। তো এর প্রতিকার কি হবে? হ্যাঁ, এর প্রতিকার যেটা বললাম, যেহেতু বীজে থেকে যায়, সে আপনি কিনে বীজ আনুন বা নিজের ঘরের বীজ লাগান, সেক্ষেত্রে অবশ্যই বীজ শোধন করতে হবে। আচ্ছা। আর যেটা হলুদ গাছ, টারমারিক আমরা বলি, যেটা খাই হলুদ, সেই সঙ্গে কিন্তু এই ক্যাপসিকাম বা লঙ্কা জাতীয় গাছ লাগানো যাবে না, কেননা ওই গাছটাও এই রোগে আক্রান্ত হতে পারে। সুতরাং একই ধরনের রোগ যেখানে হবে আমরা সেটাকে দূরে রাখতে চাই। এছাড়া আমরা যেখানে এই ধরনের রোগ দেখব, এই যে লক্ষণগুলো বললাম, সেগুলো আমরা মাটি থেকে তুলে আলাদা কোথাও গর্তে পুঁতে দেবো, অথবা এক জায়গায় করে পুড়িয়ে দেবো। এছাড়া আমরা ওই জমিতে বেশ কিছুদিন বেগুন, টমেটো, যেহেতু ওই একই জাতীয় গাছ, সেগুলোকে আমরা লাগাবো না, সংক্রমণ হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, তাহলে থেকে যাবে এই রোগ, বেগুনের দিকেও যেতে পারে, টমেটোর দিকেও যেতে পারে, কারণ অনেক রোগ আছে যেটা অন্য গাছেও চলে যায়। আমরা দেখেছি একই জাতীয় গাছে সেইখানে কিন্তু আমাদের এই রোগগুলো ছড়াতে সুবিধা হয়। তো এটা একটা গেল। এছাড়া আমরা স্প্রে করব জমিতে, যদি দেখেছি হ্যাঁ লেগে গেছে
বেশ কয়েকটা গাছে কচি ডগা শুকোচ্ছে। আমার মাঠ কিন্তু পরিভ্রমণ করতে হবে, মাঠ পরিদর্শনটা করতেই হবে। হ্যাঁ, সপ্তাহে 2 দিন তো করতেই হবে, মাঠের কোনাকুনি ভাবে এবং মাঝ বরাবর বেশ 2-3 বার করে যেতে হবে। তা যদি দেখি এই রোগটা লেগেছে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেখানে আমরা ট্রাইকোডার্মা যে বন্ধু জীবাণু, এটাকে 5 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করব। এছাড়া ম্যাঙ্কোজেব 2.5 গ্রাম যদি 1 লিটার জলে আমরা গুলে স্প্রে করি, এবং ক্যাপটান এটাও 2 গ্রাম 1 লিটার জলে গুলে আমরা স্প্রে করব। তবে মাথায় রাখতে হবে এটা ফুল আসার আগে, ফুল আসার পরে কিন্তু এগুলো স্প্রে করে আমরা ততটা লাভ পাবো না, সেই জায়গায় আমাদের একটু নজর রাখতে হবে। এছাড়া সহনশীল জাত আছে কিছু, সেগুলো যদি চাষি ভাইরা ব্যবহার করি তাহলে অনেকটা এই রোগ থেকে রক্ষা পাবো। এবং সেই সব জমিতে আমি লাগাতে বলবো যেখানে এই রোগটা মাঝে মাঝেই দেখা যায়। তো জাতগুলো হলো G3, G4, B61 এবং লোরাই। এছাড়া আরও কিছু জাত বাজারে পাওয়াও যায়, সেগুলো আমাদের একটু খেয়াল রেখে কিনে এই জাতগুলো লাগালেও কিন্তু এই রোগের প্রকোপ থেকে অনেকটা বাঁচা যাবে। সহনশীল। তো এই যে ক্যাপসিকাম বা লঙ্কা গাছ অনেক সময় ঢলে পড়ে, এই ঢলে পড়া রোগ থেকে বাঁচার জন্য কি করব? হ্যাঁ, ঢলে পড়া রোগ কিন্তু একটা না 2টো জীবাণু দিয়ে হতে পারে। তো আমরা দুটো জীবাণু একসঙ্গে নাকি আলাদা? এইটা একটা মজার ব্যাপার। যে কোনো গাছে বা ইভেন আমাদের মানুষের ক্ষেত্রেও দেখবেন একটা রোগই সাধারণত বেশি মাথাচাড়া দেয়, কিন্তু অন্য রোগগুলো থাকলেও সেগুলো কিন্তু খুব ক্ষতি করে না। তো এখানে যদি ঢলে পড়ে একটা জীবাণু দিয়ে, অন্য জীবাণু আক্রমণটা সেইভাবে আমরা দেখিনি। তো এক্ষেত্রে কি হয়, প্রথমে আমরা দেখেছি যে পাতাগুলো হালকা হলুদ হয় নিচের দিকেরগুলো, এবং পরবর্তীকালে ওই পাতাগুলো ঢলে যায় এবং গাছটাও একটু ঝিমিয়ে পড়ে। আচ্ছা, সেই পাতাগুলো কি হয়, সকালের দিকে দেখি যে আবার একটু সতেজ হয়েছে, দুপুরে আবার একটু ঝিমিয়ে পড়ে, আবার সন্ধ্যের দিকে পাতাগুলো কিন্তু আবার মনে হয় যেন গাছটা ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, রোদে হয়েছিল, কিন্তু তা না, পরের দিন কিন্তু আরো খারাপ হয়ে যাবে। তারপরের দিন এই আস্তে আস্তে 3-4 দিনের মাথায় দেখবেন খুব দ্রুত খারাপ হয়ে যাবে, দ্রুত 4-5 দিনের মধ্যে গাছটা একদম ঢলে মানে শেষ হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের তখন ভাবতে হবে যে আমরা কোন জীবাণুটা আক্রমণ করেছে। তো এখানে 2টো জীবাণু বললাম, একটা ছত্রাক, একটা ব্যাকটেরিয়া। ছত্রাক হলে অসুবিধা নেই, তার কিছু ওষুধ আছে, আমরা সেইভাবে যদি প্রয়োগ করি তাহলে আমরা সেই ক্ষেত্রে আক্রমণ থেকে রক্ষা পেতে পারি। কিন্তু যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে তাহলে কিন্তু আমাদের ওষুধের প্রায় নেই, সেই ওষুধ যাতে ব্যবহার করতে না হয় তার জন্য অনেকগুলো অন্য উপায় ভাবতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, একটা পরিষ্কার গ্লাসের মধ্যে পরিষ্কার জল নিয়ে গাছের গোড়া থেকে 3-4 ইঞ্চি টুকরো কেটে, যেই গাছটা ঝিমিয়ে গেছে সেই টুকরোটাকে আবার ছোট ছোট 1/2 ইঞ্চি করে যদি আমরা জলে ভিজিয়ে সূর্যের আলোতে রাখি গ্লাসটা, আচ্ছা, তাহলে দেখা যাবে ওই পরিষ্কার জলটা কিছুক্ষণ বাদে আস্তে আস্তে ঘোলা হয়ে গেছে। আচ্ছা, অর্থাৎ ব্যাকটেরিয়ার কাজ হলো ওই রোদের তাপমাত্রার সঙ্গে ওরা জল পেয়ে জলের মধ্যে বেরিয়ে আসে। না, বংশ বিস্তার তো ওর জায়গা নেই, ও জলের মধ্যে রয়ে গেল। এটাই আমি মাটিতে ফেললে ওই মাটিতে রয়ে যাবে এই জীবাণু। এটা অ্যাকচুয়ালি অন্যভাবেও যদি ভাবেন, মানুষের ক্ষেত্রে আমাদের ফোড়া হয়, সেই ফোড়াতে পুঁজ হয়, এই পুঁজটা কিন্তু টোটালি ব্যাকটেরিয়া। আচ্ছা, তো এক্ষেত্রেও তাই, যে সাদা অংশটা কাঠ থেকে বেরিয়ে আসছে মানে কাণ্ড থেকে, সেটা কিন্তু ব্যাকটেরিয়ার একটা পুঁজ। তো সুতরাং আমরা এই 2টো জিনিস বুঝতে পারবো। তাহলে এই রোগের প্রতিকার কিভাবে করব? যদি ছত্রাক বললাম যদি হয় তাহলে আমাদের কাছে খুব কঠিন না, কিন্তু ব্যাকটেরিয়া হলে ব্যাপারটা একটু কঠিন। তাও চেষ্টা করব যতটা কম ক্ষতি হয়, সেক্ষেত্রে বীজ শোধনটা অবশ্যই করণীয়। আর এরপরে যেটা আমরা করব সেটা হলো রোগ সহনশীল জাত। তারপরে আমাদের মাটি শোধন করতে হবে, বিশেষ করে বীজতলা। আর তাছাড়া যদি মেন জমি মানে প্রধান জমিতে আমরা যখন এই বীজতলা থেকে রোপণ করব, সেক্ষেত্রে আমরা 500 গ্রাম 12 কেজি গোবর সার বা FYM ফার্মিয়ার ম্যানিওর বলে যেটা, এর সঙ্গে মিশিয়ে আমরা যদি 1 বিঘে জমিতে প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা দেখেছি এই রোগটার প্রকোপ মেইন ফিল্ডেও কিন্তু হবে না বা কম হবে। আমরা দেখেছি অনেক সময় যে ক্যাপসিকাম গাছ কুঁকুড়ে যায়,
তো এর লক্ষণ এবং এর প্রতিকার নিয়ে যদি কিছু বলেন। তো এটা বেশ জটিল রোগ এবং একটা মারাত্মক রোগ। শুধু ক্যাপসিকাম বা লঙ্কা বা অন্য অনেক ক্ষেত্রে আমরা এই রোগটা দেখতে পাই। টমেটোতে হয়, হ্যাঁ, আলুতেও হয়, আচ্ছা, বেগুনে হয়। তো সেক্ষেত্রে আমাদের অনেক বেশি নজর দিতে হবে। যেটা হয়, প্রথমে আমরা দেখব যে একটা ক্যাপসিকাম গাছের মানে পাতার কিনারা বরাবর ওপর দিকে বেঁকে গেছে, আচ্ছা, এবং দেখতে অনেকটা নৌকোর শেপের মতো, হ্যাঁ, পুরো গোল হয়ে ওপর দিকে বেঁকে গেছে। আস্তে আস্তে দেখা যাবে যে ওই পাতার যেই মূল শিরা বা উপশিরা সেগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। আচ্ছা, এবং যেহেতু এই রোগটা লেগেছে, এই পাতা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে। যত গাছে এর আক্রমণের প্রকোপ বাড়বে, এটা একটা ভাইরাস রোগ, মানে মারাত্মক। আমি এই কারণে বলছি, এর সরাসরি কোনো ওষুধ নেই, সেই জন্য ব্যাপারটা খুব মারাত্মক। তো যার জন্য কি হয়, ওই হলুদ হয়ে যায়। এছাড়া এই যে শিরা বা উপশিরা এগুলো বেশ মোটা হয়ে যায়। আর গাছে যে গাঁট, মানে একটা পর্ব থেকে আর একটা পর্ব, এই গাঁটগুলো নর্মাল থেকে ছোট হয়ে যায়। আচ্ছা, এবং পাতা টাতাগুলো ছোট হয়ে এক জায়গায় গুচ্ছ আকারে দেখা যায়। সুতরাং চিনতে খুব দেখলেই বোঝা যাবে, চিনতে খুব একটা অসুবিধা হয় না। এবং কচি পাতা উপরের দিকে, সেগুলো আপনারা খেয়াল করে দেখবেন যে ওগুলো একদম ছোট হয়ে গেছে, নিচের পাতাগুলো আবার নর্মাল, কারণ আক্রমণটা পরে এসছে। আচ্ছা, তো এর থেকে যেই ক্যাপসিকামটা পাচ্ছি, তার ফলটা কিন্তু বেঁকা টেরা হয়। আচ্ছা, যার জন্য বাজারজাত খুব একটা ভালো হয় না। এছাড়া বীজের ক্ষেত্রে আমরা দেখেছি বীজগুলো বেঁকা টেরা, নর্মাল না আর কি, স্বাভাবিক না। সুতরাং সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাই। আর এছাড়া আমরা দেখেছি যে এটা একটা বাহক পোকা। আচ্ছা, এই পোকাটার জন্যই মূলত এই রোগের আক্রমণ দেখা যায়। কিন্তু এই রোগটা সঙ্গে আরও কিছু পোকার আক্রমণ আছে। সেই জিনিসটা যখন আমরা দেখি, তখন কিন্তু মানে আমাদের কনফিউশন, মানে আমরা বুঝতে পারি না যেটা রোগ হয়েছে না পোকার আক্রমণে হয়েছে। এই যে ভাইরাসটা, এর একটা নাম আছে বেগমো ভাইরাস। আচ্ছা, তো এই ভাইরাসটা কি বললাম, একটা বাহক পোকা, সাদা মাছি, তার মানে ওটাকে আমরা ইংরেজিতে হোয়াইট ফ্লাই বলি। এইটা বহন করে মানে সাদা মাছি অ্যাকচুয়ালি ওই গাছের রস চুষে খায়। তা সে বিভিন্ন গাছে খায়। তা সেক্ষেত্রে দেখা যায় যে কোনো অসুস্থ গাছের রস চুষলে ওর সুর দিয়ে মুখের মধ্যে বা পেটের মধ্যে অনেক সময় এই ভাইরাসটা চলে যায়। এবার পোকাটা পরবর্তী গাছে যায়, সেখানে যদি গাছটা সুস্থ হয়, তাহলে এই রসটার মধ্যে যে ভাইরাস, ওইটাই সুস্থ গাছে ঢুকিয়ে দিল। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের এই পোকাটা একটা ভয়াবহ জিনিস। পোকাটাকে আমরা দেখেছি, সাদামাছি এত ছোট, সাধারণত মাঠে গেলে বুঝতে পারবেন না। আর একটা হলো মানে অসুবিধা, সেটা হলো যে এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি, এরা সাধারণত পাতার নিচের দিকে থাকে। আচ্ছা, তা আমি ওপর থেকে দেখলে কিন্তু দেখতে পাবো না। তো গাছটা যদি একটু নাড়া দিই, তাহলে কিন্তু দেখা যাবে ওইগুলো লাফিয়ে লাফিয়ে অন্য গাছে চলে যাচ্ছে। তো তখন বোঝা যাবে যে এই মাঠে আমার এই সাদামাছির প্রকোপ বেড়েছে। তো আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাতাস যেদিকে যায়, সেই দিকে এই পোকাগুলো চলে যায়, এগিয়ে যায়। বাতাসের উল্টো দিকে সাধারণত যায় না। আচ্ছা, সুতরাং আমার যদি সুস্থ গাছগুলো ওই বাতাসের দিকে বরাবর যায় থাকে, তাহলে কিন্তু এই পোকার বা এই রোগের আক্রমণ বেড়ে যাবে। আর যদি দেখেছি আমরা, যদি মিড বা দেরিতে হোয়াইট ফ্লাই আক্রমণ করে মানে গাছের, তাহলে কিন্তু মারাত্মক হয়। একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, এই ভাইরাসটা কিন্তু বীজবাহিত নয়। আচ্ছা, সুতরাং এখানে আমার বীজ শোধন করে খুব একটা লাভ হবে না। আর টমেটো বা তামাক বা বেশ কিছু ঘাস আছে, সেগুলোতে আমরা দেখেছি যদি বৃষ্টি হলো, তাহলে কিন্তু এর আক্রমণের প্রকোপ বেড়ে যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতে হবে। আর বীজতলায় যে চারা থাকে, তাতেও কিন্তু আমরা দেখেছি এর আক্রমণ প্রকোপ হয়। আচ্ছা, আপনি তো এই পোকার কথা বললেন যেটা বাহক হিসেবে কাজ করছে, তার প্রতিকার কি হবে? এর প্রতিকার হিসেবে আমরা যেটা বললাম, যে যেহেতু আমরা ক্যাপসিকাম বা লঙ্কা বা টমেটো যেগুলো আমরা খাই, সেক্ষেত্রে আমাদের শুরুতে চেষ্টা করতে হবে যে জৈবিক উপায়ে, যেমন
1500 থেকে 10,000 ppm যদি আমরা 3 মিলিলিটার 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করি তাহলে কিন্তু পোকার উপদ্রব কমে। এবার কিছু বন্ধু পোকাও আছে যেটা সাদা মাছিকে দমন করে। আর স্প্রে যেটা বললাম ওটা যদি আমরা পাতার নিচের দিক দিয়ে ঠিকমতো আমরা ওই স্প্রের নজল যেটা বলে সেটা দিয়ে যদি স্প্রেটা নিচের দিকে করতে পারি পাতার, তাহলেও কিন্তু অনেক সাদা মাছিকে আমরা মারতে পারবো। আর কেমিক্যাল হিসেবে আমরা কয়েকটা ওষুধ আমি বলে রাখি। ইমিডাক্লোপ্রিড 3 মিলিলিটার 10 লিটার জলে, ডাইনোটেফিউরান এটার একটা ওষুধ, এটাও তাই 3 থেকে 4 ml আমরা যদি 10 লিটার জলে গুলে আমরা ওষুধটাকে স্প্রে করি তাহলেও খুব ভালো রেজাল্ট পেতে পারি। এছাড়া ল্যামডা সাইহ্যালোথ্রিন এটার একটা ওষুধ আছে, সেটা যদি 1 মিলিলিটার 1 লিটার জলে আমরা ওই বীজতলায় মানে চারা রোপণের আগে যদি স্প্রে করি তাহলে আমরা কিন্তু অনেকাংশে উপকার পাবো। আর দেখতে হবে যে আমার কতটা প্রকোপ আছে সেই অনুযায়ী আমরা কিন্তু এই কেমিক্যাল দেব, নাহলে আমরা চেষ্টা করব এই নিম তেল দিয়ে, কারণ এর ফলে কিন্তু আমাদের অনেক বন্ধু পোকাও নষ্ট বা মরে যাবে। সেই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে এভাবে সাবধানতা অবলম্বন করলে এই সমস্ত পোকার হাত থেকে আমরা রেহাই পাবো। হ্যাঁ, আরও 2-1টা আমি তো বলে রাখি। একটা যেমন সদাবাহার বলে একটা জাত আছে, পুষা সদাবাহার, এটাও খুব সহনশীল জাত। তাছাড়া যদি আমরা এই ক্যাপসিকাম বা লঙ্কা বা টমেটোর আল যে চারিদিকে সেই জায়গায় যদি আমরা যদি ভুট্টা গাছ লাগাতে পারি মানে বেড়া হিসেবে, আচ্ছা, তাহলেও কিন্তু এই পোকা বা রোগের প্রকোপটা অনেক কমে। আর একটা জিনিস খুব ভালো হয়, যদি আমরা বীজতলায় একটা নাইলনের মশারি টাঙাতে পারি তাহলে কিন্তু এই পোকার আক্রমণ প্রায় হবেই না বীজতলায়। সুস্থ চারা পাবো, সেটাকে আমরা মাঠে রোপণ করলে অনেকটা রক্ষা পেতে পারি। আর মাঠে ঘুরতে হবে যেটা বললাম, মাঠ পরিদর্শন। এছাড়া যদি আমরা হলুদ স্টিকি ট্র্যাপ বলে, হলুদ ট্র্যাপ মানে পোকা ধরার ফাঁদ পাতি, তাহলেও কিন্তু আমরা এই রোগ থেকে রক্ষা পেতে পারি। আর আলের বা মাঠের বেশ কিছু ঘাস আছে যারা এই রোগকে বহন করে থাকে, তো সেই জন্য আমরা চাইবো আলের ঘাস বা নোংরা আবর্জনা সেগুলোকে একদম পরিষ্কার করে পুড়িয়ে দেওয়া। এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু এই রোগ থেকে অনেকটা রক্ষা পাবো। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের পর্বের বিষয় ছিল ক্যাপসিকামের বিশেষ ক্ষতিকারক রোগ এবং তার প্রতিকার। এ বিষয়ে আলোচনা করলেন উত্তম কুমার রায়চৌধুরী, প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন
উত্থাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz Community Radio, Jadavpur University.